এখানে ৭ নং বলা আছে মাহমুদ সাহেবের মাসিক বেতন ৩৫,০০০ টাকা এবং তিনি প্রতি মাসে ১৮,০০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ১৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? যেহেতু বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন সেটি বের করতে হবে। এখানে যেহেতু মাসিক বেতনের কথা বলা আছে এবং প্রতি মাসে তিনি কত টাকা করে খরচ করেন সেটি বলা আছে। এই জন্য আমরা যখন এই কাজটি করব তখন আমাদের কি বের হবে? মাসিক জমাটা বের হবে। তারপর আমরা বছরের জমাটা বের করতে হলে আমাদের কি করতে হবে? আমরা জানি ১ বছর সমান ১২ মাস। তখন আমাদের মাসিক যে সঞ্চয়টা বের হবে সেটিকে যখন ১২ দিয়ে আমরা গুণ করব তখন বছরের সঞ্চয়টা বের হবে। তাহলে আমরা সেটি কিভাবে করতে পারি? যেহেতু তিনি বেতন পান ৩৫,০০০ টাকা, কিন্তু এর টাকা থেকে তিনি খরচ করেন ১৮,০০০ টাকা এবং ১৫,৬৫০ টাকা। আর যেহেতু এই দুটি খরচ করেন এই জন্য আমাদের কত টাকা খরচ করলো সেটি আগে বের করতে হবে। তাহলে এটি আমরা কি করব? যোগ করব। যোগ করে তার কত টাকা খরচ সেটি বের করে তারপরে আমরা মোট বেতন থেকে যদি বিয়োগ করি তাহলে প্রতি মাসে কত টাকা জমা সেটি বের হবে। তাহলে প্রথমে আমরা কি করতে পারি? প্রথম ব্র্যাকেটের ভিতরে আমরা যে কাজটি করব যে ১৮,০০০ টাকার সাথে ১৫,৬৫০ টাকা আমরা যোগ করব। তাহলে এটি হবে প্রথম ব্র্যাকেটের ভিতরে এই দুটি যোগ। এরপরে দ্বিতীয় কাজটি কি হবে? যে ৩৫,০০০ টাকা থেকে আমরা এই যোগটা বিয়োগ করব। এজন্য আমাদের এটি দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে ৩৫,০০০ থেকে এই টাকাটা বিয়োগ দিতে হবে। এরপর যে ফলাফলটা পাবো সেটিকে আমরা যদি ১২ দিয়ে গুণ করি তাহলে বছরে ব্যাংকে জমা রাখেন কত সেটি বের হবে। তাহলে গুণ করব ১২ দিয়ে। যদি আমরা খালি ঘরগুলো পূরণ করি তাহলে আমরা কি পাবো? যেহেতু প্রথমে আমাদের কাজ করতে হবে ১৮,০০০ সাথে ১৫,৬৫০ টাকা যোগ করতে হবে আর এটি প্রথম ব্র্যাকেটের ভিতরে এইটি লিখব। তাহলে আমরা কি লিখব? ১৮,০০০ যোগ হচ্ছে ১৫,৬৫০ টাকা। এরপর আমরা কি করব? এই যোগকৃত যে সংখ্যাগুলো এগুলো আমরা কার থেকে জানি বাদ দিব? আমরা মাসিক বেতন থেকে বাদ দিলে প্রতি মাসে কত জমা সেটি বের হবে। কত থেকে বাদ দিব? ৩৫,০০০ থেকে, অর্থাৎ মাসিক বেতন থেকে আমরা এটা বাদ দিব। তাহলে মাসিক যে জমাটা সেটি বের হবে। এরপর মাসিক জমা থেকে আমরা বছরের জমা বের করতে হলে বছর অর্থাৎ মাস এর তুলনায় বছর হচ্ছে ১২ গুণ বেশি, এজন্য ১২ দিয়ে আমরা গুণ করব। তাহলে এই গাণিতিক বাক্যটিকে যদি আমরা সমাধান করি তাহলে প্রথমে কোন কাজটি করতে হবে? এই যোগের কাজ। এই যোগের কাজ করব যেহেতু, আর অন্যগুলো দেখে দেখে লিখব। কত? ৩৫,০০০ লিখবো এখানে। তারপর এই দুটা যোগ করে আমরা এখানে পূরণ করব। কি? ০ এবং ০ যোগ করলে ০, ৫ এবং ০ যোগ করলে ৫, ৬ এবং ০ যোগ করলে ৬, ৫ আর ৮ যোগ করলে ৮, ৫, ১৩, ১৩ ৩ হাতে ১, হাতের ১ আর ১ কত? ২, ২ আর ১ কত? ৩। তো আমরা ৩ এখানে লিখব। তো এভাবে লেখার পরে আমাদের বাকি সংখ্যাগুলো এখানে লিখব। এরপর আমরা কি করব? ৩৫,০০০ থেকে এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? ০ এবং ০ বিয়োগ করলে ০, ৫ আছে ১০ হবে, ৫ হলে হাতে ১, হাতের ১ আর ৬ কত? ৭, ৭ আছে ১০ হবে, ৩ হলে আবার হাতে ১, ১০ দাঁড়াতে হাতে ১, হাতের ১ আর ৩ কত? ৪, ৪ আছে ৫ হবে, ১ হলে, এবং আমরা এই ৩ আর ৩ বিয়োগ করে ০ পাবো, কিন্তু বাম দিকে ০ আমরা লিখব না। তাহলে আমরা কত পেলাম? ১৩৫০ টাকা, অর্থাৎ মাসিক জমা। এর ১২ গুণ হচ্ছে বছরে জমা।
তাহলে 12 দিয়ে আমরা এখন যখন গুণ করব, তো আমরা 12 দিয়ে গুণটা একটু দেখি। 1350 কে আমরা যখন 12 দিয়ে গুণ করব কত পাবো? 2 দিয়ে 0 কে গুণ করলে 0, 2 দিয়ে 5 কে গুণ করলে 5 দুগুণে 10-এর 0, হাতে 1, তারপরে 3 দুগুণে 6, আর 1 কত? 7, তারপরে 2 একে 2। তারপর আমরা 1 দিয়ে গুণ করার আগে একটা 0 দিয়ে নিব। 1 দিয়ে 0 কে গুণ করলে 0, 1 দিয়ে 5 কে গুণ করলে 5 একে 5, তারপরে 3 একে 3, আর 1 একে 1। এভাবে আমরা গুণ করব, তারপর আমরা যোগ করব। 0 0 7 আর 5 12 আর 2 হাতে 1, হাতের 1 আর 3 4 5 6 আর 1 একের 1। তাহলে আমরা পেলাম 16,200। আমরা লিখব 16,200। তো এভাবে আমরা পেলাম তিনি ব্যাংকে বছরে জমা রাখেন 16,200। তো আমরা এখানে যদি আবার পূরণ করি, 16,200 টাকা ব্যাংকে জমা রাখেন। তো এভাবে আমরা এটির সমাধান করব। এখন আমরা পরের সমস্যাটি দেখব। 8, একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢুকে এবং 3 লিটার পানি খরচ হয়। 12 মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে? তো যেহেতু একটি ট্যাঙ্কে, এরকম একটি ট্যাঙ্কে পানি আসে প্রতি মিনিটে কত লিটার? 7 লিটার। এবং পানি খরচ হয় প্রতি মিনিটে কয় লিটার? 3 লিটার। 3 লিটার পানি খরচ হয়। তাহলে আমরা বলতে পারি প্রতি মিনিটে যে পানি ট্যাঙ্কে থাকে তা হচ্ছে 7 এবং 3 এর বিয়োগফল, অর্থাৎ 4 লিটার পানি প্রতি মিনিটে ট্যাঙ্কে থাকে। তো এটি যেহেতু আমরা আগে বের করব, এজন্য এটিকে আমরা প্রথম বন্ধনীর ভিতরে লিখতে পারি। এরপর আমরা কি করব? যেহেতু 1 মিনিটের হিসাব বের হয়েছে, এখন আমরা যদি 12 মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হয় সেটি বের করতে চাই, তাহলে আমরা জানি 1 এর তুলনায় 12 মিনিট হচ্ছে 12 গুণ। এজন্য আমরা কি করব? 12 দিয়ে গুণ করব এই হিসাবটাকে। তাহলে আমরা গুণ দিব 12। তাহলে আমরা যদি এটি লিখি, যেভাবে বলেছি সেভাবে যদি লিখি, তাহলে 7 বিয়োগ হচ্ছে 3 গুণ হচ্ছে 12। এরপর আমরা জানি এটি যেহেতু প্রথমে করতে হবে, এটা বিয়োগ করলে কত? 4, আর গুণ দিয়ে আমরা 12 লিখব। তারপর 4 এবং 12 গুণ করলে, যদি এটি ভালো করে দেখাই, তাহলে 4 দিয়ে 2 কে গুণ করলে 4 দুগুণে 8, তারপরে 4 দিয়ে 1 কে গুণ করলে 4 একে 4। আর যারা তোমরা 12 নামতা পারো তাহলে এভাবে বলতে পারো 4 12 48। তো এভাবে তোমরা সমাধানটি করতে পারো। এখন যদি আমরা পরের সমস্যাটি দেখি, 9 নাম্বার। আমির, হেলাল, ফাতেমা এবং জামিল 4 ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি খাট, একটি আলমারি এবং 6টি চেয়ার কিনলো এবং মোট মূল্য 4 ভাই বোন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল সেটি আমরা বের করব। এই জন্য আমরা নিচের চিত্রটা আগে দেখে নেই। এখানে বলা আছে প্রতিটি খাটের মূল্য হচ্ছে 16,450 টাকা, প্রতিটি আলমারির মূল্য হচ্ছে 27,500 টাকা এবং প্রতিটি চেয়ারের মূল্য হচ্ছে 2,800 টাকা। তো এই প্রত্যেকটি জিনিসের মূল্য দেওয়া আছে। এখান থেকে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে 2টি খাট কিনেছে, তাহলে 2টি খাটের মূল্য বের করব। একটি আলমারি কিনেছে, একটি আলমারির মূল্য বের করব এবং 6টি চেয়ার কিনেছে, 6টি চেয়ারের মূল্য বের করব। তো বের করার পর মোট মূল্য করব। মোট মূল্যকে আমাদের যেহেতু বলা আছে যে মোট মূল্য 4 ভাই বোন সমানভাবে ভাগ করে দিল, তাহলে এই মোট মূল্যকে 4 দিয়ে ভাগ করে প্রত্যেকের মূল্য বের করব। প্রথমে আমরা বের করব 2টি খাট এর মূল্য কত। যেহেতু প্রত্যেকটি খাটের মূল্য হচ্ছে 16,450 টাকা, এই জন্য 2টি খাটের মূল্য হবে এর 2 গুণ। তারপর একটি আলমারির মূল্য হবে আলমারির 1 গুণ এবং 6টি চেয়ারের মূল্য হবে চেয়ারের মূল্যের 6 গুণ। তারপর সবগুলো আমরা যোগ করে 4 ভাই বোন যেহেতু দিবে এবং প্রত্যেকে কত টাকা দিবে
তা বের করব। এই জন্য সবগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করব। তো চলো আমরা যদি সমাধানটি দেখি। প্রথমে আমরা আমরা লিখব দুইটি খাটের মূল্য। যেহেতু এক একটি খাট হচ্ছে 16,450 টাকা, এটি দুইটি খাটের মূল্য 2 গুণ। তারপরে হচ্ছে একটি আলমারির মূল্য। একটি আলমারির মূল্য হচ্ছে 27,500 টাকা। এটিকে যখন 1 দিয়ে গুণ করব তখন একটি আলমারির মূল্য বের হবে। তারপর হচ্ছে 6টি চেয়ারের মূল্য। প্রত্যেকটি চেয়ারের মূল্য যেহেতু 2800 টাকা, এই 2800 টাকাকে যখন 6 দিয়ে আমরা গুণ করব তখন আমাদের 6টি চেয়ারের মূল্য বের হবে। এরপর এগুলো গুণ করার পর যখন আবার যোগ করা হবে তাহলে আমরা মোট মূল্য বের করব। এরপরে আমরা যেহেতু প্রত্যেকে কত টাকা করে দিল, যেহেতু 4 জন, 4 দিয়ে ভাগ করলে প্রত্যেকে কত টাকা করে দিল সেটি বের হবে। তাহলে আমরা এই হিসাবগুলো যদি করি, যে 2 দিয়ে আমরা 0 কে গুণ করব 0, 2 দিয়ে 5 কে গুণ করব 5 দুগুণে 10 এর 0, হাতে 1, তারপরে 4 দুগুণে 8 আর 1 কত 9, তারপর 6 দুগুণে 12 আর 2, হাতে 1, 2 কে 2 আর 1 3। তো এভাবে আমরা এই খাটের মূল্য বের করলাম দুইটি। তারপরে 1 দিয়ে এটারে গুণ করলে কত হবে 27,500। তারপর 6 দিয়ে যখন 2800 কে আমরা গুণ করব, 6 শূন্যর 0, আবার 6 শূন্যর 0, 6 8 48 এর 8, হাতে 4, 6 দুগুণে 12, 12 আর 4 কত 16। তো এভাবে আমরা লিখব। এরপর বাকিগুলো আমরা দেখে লিখব। এরপর আমরা কি করব, যেহেতু প্রথম ব্র্যাকেটের কাজ শেষ হয় নাই, এই জন্য আমরা এখন প্রথম ব্র্যাকেটের ভিতরেই কাজ করব। যোগ করব 0 0 0, যোগ করে আমরা কি লিখব 0 0 0 0, যোগ করে কি লিখব 0 8 5 কত 13, 13 এবং 9 কত হলো 22, 22 এর 2, হাতে আছে 2, 2 আর 6 কত 8, 8 আর 7 15, 15 আর 2 16, 17, 17 7 লিখব, হাতে 1, হাতের 1 আর 1 কত 2, 2 আর 2 4, 4 আর 3 7, আমরা লিখব 7। তারপরে কি করব, ভাগ চিহ্ন দিয়ে এই 4 লিখব। তারপর এখন আমাদের কি করতে হবে, 4 দিয়ে এই 77,200 কে আমরা ভাগ করব। তো আমরা যদি ভাগটাকে দেখি, 4 দিয়ে 7 কে ভাগ করব, 4 এর নামতা 4 একে 4, 4 দুগুণে 8 হয়ে যায়। 8 যেহেতু নেওয়া যাবে না, তাহলে আমরা লিখব 4 একে 4। তারপরে কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে 3, তারপর পরের সংখ্যা নামাবো 7, তারপর 4 দিয়ে 37 কে ভাগ করব, আমরা জানি 4 9 36, তারপর বিয়োগ করব 1 থাকবে। এরপর আমরা 2 নামাবো, 2 নামানোর পরে 4 দিয়ে এটাকে ভাগ করব, 12 কে ভাগ করলে 3 4 এ 12, যেহেতু বিয়োগফল 0 হয় আর আমাদের এখনো ভাজ্যের মধ্যে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য আমরা ভাগফলে দিয়ে দিব। তাহলে এখানে এভাবে আমরা লিখে দিব। তাহলে আমরা পেলাম কত 19,300 টাকা। তাহলে আমরা লিখব 19,300। তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকে কত টাকা করে দিল, প্রত্যেকে দিল 19,300 করে। এখন আমরা একটি কাজ দেখি। এখানে বলা আছে আয়েশা এবং আমেনার একত্রে 12,756 টাকা আছে। আমেনার যে আয়েশার 1,120 টাকা বেশি আছে। আয়েশা এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে তা বের করতে হবে। এই জন্য আমাদের দেখতে হবে যে কি কি দেওয়া আছে। বলা আছে দুইজনের একত্রে কত টাকা আছে, 12,756 টাকা। তাহলে আমরা যদি এটি চিত্রের আকারে দেখি তাহলে আমরা দেখতে পাবো তাদের দুইজনের একত্রে আছে 12,756 টাকা। তারপর আয়েশার হচ্ছে আমেনার চেয়ে 1,120 টাকা বেশি আছে।
এই জন্য আমাদের কি করতে হবে, এই মোট টাকা থেকে যখন আমরা 1120 টাকা বাদ দিব তখন আমরা পাবো যেই টাকাটা, সেই টাকা থাকবে দুইজনের হচ্ছে সমান সমান অংশ, যা নাকি আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে মোট টাকা থেকে যখন বেশি টাকাটা বাদ দেওয়া হবে তাহলে যেই অংশটুকু থাকবে সেই অংশের মধ্যে তাদের প্রত্যেকের সমান পরিমাণ অংশ থাকবে। যদি আমরা এটাকে বলি যে মোট টাকা থেকে যখন এটা আমরা বাদ দিব তখন দুইজনের যেহেতু সমান সমান অংশ থাকবে, অর্থাৎ 2 ভাগ করলে সমান সমান অংশ থাকবে, প্রথম ভাগ যেটা পাবো সেটা হচ্ছে যার কম অংশ সেটা পাবো। আর দ্বিতীয়বার যখন আমরা তার টাকা থেকে সাথে আমরা এই যে টাকাটা বিয়োগ করেছিলাম সেটা যোগ করি, তাহলে কার টাকা পাবো, তারটা হবে এই টাকা এবং এই টাকার যোগফল মিলে। এখন যদি আমরা এটি লিখে প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি যে আমেনার কাছে আছে, আমেনার বলতে যার কম আছে, তাহলে আমেনার কাছে আছে কত টাকা, 12,756 বিয়োগ হচ্ছে 1120 টাকা, এর অর্ধেক টাকা। তাহলে আমরা কিভাবে পাবো যে আমেনার কাছে আছে যে টাকাটা, এর অর্ধেক হচ্ছে ভাগ দিয়ে 2 করব। আমরা যদি এই বিয়োগটা এখানে দেখি তাহলে আমরা লিখব যে 0 এবং 6 যদি বিয়োগ করি 6 লিখব, 2 আছে 5 হবে, 3 হলে 1 আছে 7 হবে, 6 হলে 1 আছে 2 হবে 1 হইলে, এবং এই 1-এর 1 লিখব। এটাকে আমরা কি দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। এখন 2 দিয়ে ভাগ করার পর আমরা এখানে বসাতে পারি। 2 দিয়ে ভাগ করলে যদি তোমাদের একটু সাহায্য হয় তাহলে আমি এটি করে দিই। 2 দিয়ে 11, 6, 36, এটিকে যদি আমি ভাগ করে দিই তাহলে কি পাবো, 2 দিয়ে 11-র মধ্যে কয়বার যায়, 2 এর নামটা 5 বার করলে 5 দুগুণে 10। তারপরে কি করব, 1 আর 6 লিখব, তারপরে 2 দিয়া 16কে আমরা যদি ভাগ করি আমরা জানি 8 দুগুণে 16, 16-র পরে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা দেখছি যে কিছু থাকে না, তারপর 3 লিখব। 3 লেখার পর আমরা 2 দিয়ে 3-এর মধ্যে 2 একে 2 লিখব, তারপরে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়, 1, এরপরে আমরা কি লিখব, 6 লিখব, 16। তাহলে 2 এর নামটা আবার 8 দুগুণে কত হয়, 16 হয়। তাহলে এভাবে আমরা লিখব। তাহলে আমরা কত পেলাম, যে 5,818। আমরা এখানে লিখে দিব 5, 8 এবং 18। এটি লেখার পর আমরা কি করব, আমেনার চেয়ে যেহেতু আয়েশার 1120 টাকা বেশি আছে, তাহলে আমেনার যে টাকাটা আমরা পেলাম সেটার সাথে 1120 টাকা আমরা যোগ করলে কারটা পাবো, আয়েশার টাকা পাবো। তাহলে আমরা করব কি, 5,818-র সাথে এটার সাথে 1120 টাকা যোগ করব। তাহলে যোগফল যখন লিখি, 8 আর 0 যখন যোগ করব 8, 2 আর 1 যোগ করলে 3, তারপর 1 আর 8 যোগ করলে 9, 1 আর 5 যোগ করলে কত, 6। তাহলে আমরা কত পেলাম, 6,938 টাকা। তাহলে আমরা দেখলাম যে আমেনার কাছে আছে কত, 5,818 টাকা এবং আয়েশার কাছে আছে 6,938 টাকা। এভাবে আমরা দুইজনের টাকা বের করতে পারবো। এরপরে পৃষ্ঠে যদি আমরা দেখি, এখানে বলা আছে একটি কাজ, মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর, মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত। চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে মা এবং মেয়ে সর্বমোট হচ্ছে 56 বছর। তারপর বলা আছে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, অর্থাৎ মেয়ের বয়সের যে অংশ তা মায়ের
বয়সের অংশ হচ্ছে সেই মেয়ের বয়সের 3 গুণ। তাহলে তাদের প্রত্যেকের বয়স কত, এটি বের করব। এখন আমরা যদি বলি যে মায়ের বয়স যেহেতু মেয়ের বয়সের 3 গুণ এটি দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি মা ও মেয়ের বয়সের সমষ্টি মেয়ের বয়স যোগ মেয়ের বয়সের 3 গুণ। এটা মেয়ের বয়সের 3 গুণ বলতে বোঝানো হচ্ছে যে মায়ের বয়স এখানে দেওয়া আছে যে মেয়ের বয়সের 3 গুণ, তাহলে মেয়ের বয়সের 3 গুণ হচ্ছে মায়ের বয়স, এবং এর সাথে মেয়ের বয়স যোগ করলে কি হয়, মা ও মেয়ের বয়সের সমষ্টি বের হবে। তাহলে এখান থেকে আমরা যখন এইগুলোর মান বসাবো, যে মা ও মেয়ের বয়সের সমষ্টি আসলে আমরা যা দেওয়া আছে আমাদের এখানে কত, 56 বছর। তাহলে এটা থেকে আমরা বলতে পারি যে মা ও মেয়ের বয়সের সমষ্টি হচ্ছে 56 বছর। আর এই পাশে কি আছে, সমান হচ্ছে মেয়ের বয়স যোগ মেয়ের বয়সের 3 গুণ। এই চিত্র অনুযায়ী আমরা দেখেছিলাম, এখান থেকে আমরা কি মেয়ের বয়স এবং মেয়ের বয়সের 3 গুণ যোগ করলে আমরা কি পাবো, মেয়ের বয়সের 4 গুণ। তাহলে আমরা লিখতে পারি 56 বছর হচ্ছে মেয়ের বয়স গুণ 4। আমাদের যেহেতু মেয়ের বয়স বের করতে হবে, এখানে আছে যে মেয়ের বয়স গুণ 4। তো এইখান থেকে যদি আমরা শুধু মেয়ের বয়স রাখতে চাই, তাহলে আমাদের এই গুণ 4কে বাদ দিতে হবে। আমরা জানি গুণ 4 অর্থাৎ গুণের বিপরীত হচ্ছে ভাগ। যদি আমরা ভাগ 4 দিই তাহলে এই গুণ 4টা বাদ হয়ে যাবে। তাহলে আমরা জানি যে গণিতের নিয়ম অনুযায়ী সমানের এক পাশে যখন ভাগ করা হবে আর অন্য পাশে এটা সমান রাখতে হলে আমাদের অন্য পাশেও একই সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। এই জন্য এই 56কে আমরা 4 দিয়ে ভাগ করে দিব। এর পরবর্তী লাইনটা আমরা যদি দেখি, আমরা যদি 4 দিয়ে 56কে ভাগ করি, তাহলে আমরা লিখতে পারবো 4 এর নামটা 5 এর মধ্যে যাবে, 4 একে 4, তারপরে কি লিখবো, বিয়োগ করে 1 লিখবো এবং 6 লিখবো। আমরা জানি 4 এর নামটা 16 এর মধ্যে 4 বার পড়লে 4 4 16, তাহলে 4 বারে কত, 16 লিখবো। তারপর যেহেতু মিলে গেছে আমাদের এখানে 0 লিখবো। তাহলে আমরা পেলাম 4 দিয়ে 56কে ভাগ করলে 14 পেলাম। তাহলে আমরা এখন 56কে 4 দিয়ে ভাগ করলে 14 পেলাম, সমান হচ্ছে মেয়ের বয়স। তাহলে আমরা পেলাম যে মেয়ের বয়স 14 বছর। লিখতে পারি অতএব মেয়ের বয়স 14 বছর। আর তাহলে মায়ের বয়স হবে, এই মেয়ের বয়সের যেহেতু আমরা জানি 3 গুণ হচ্ছে মায়ের বয়স, এই জন্য এই মেয়ের বয়সকে যখন আমরা 3 দিয়ে গুণ করব তখন মায়ের বয়স পাবো। এখন 3 দিয়ে যদি গুণ করি, 3 4 12 2 হাতে 1, 3 1 3 আর 1 কত 4। তাহলে আমরা পেলাম মায়ের বয়স কত, 42 বছর এবং মেয়ের বয়স কত, 14 বছর। তাহলে এটা আমরা লিখে দিই যে মায়ের বয়স 42 বছর এবং মেয়ের বয়স হচ্ছে 14 বছর। আমরা যদি পরের সমস্যাটি দেখি, এখানে 3 নং-এ বলা আছে পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে। রাজন অপেক্ষা পলির 1680 টাকা কম আছে। পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে তা বের করতে হবে। তাহলে এখানে যেহেতু দুইজনের একত্রে 18,650 টাকা আছে, কিন্তু এর মধ্যে একজনের টাকা অর্থাৎ পলির টাকা 1680 টাকা কম আছে কার চেয়ে, রাজনের চেয়ে। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু এটা হচ্ছে দুইজনের টাকা এবং পলির টাকা এত টাকা কম, তাহলে আমরা বলতে পারি যে এই সম্পূর্ণ টাকা থেকে যদি যেই কম টাকাটা বাদ দেওয়ার পর যেটা থাকবে এর অর্ধেক হচ্ছে পলির টাকা, কারণ তার টাকাই হচ্ছে কম। তাহলে আমরা লিখতে পারি পলির আছে হচ্ছে 18,650 বিয়োগ হচ্ছে 1680, এর অর্ধেক টাকা। তাহলে এই বিয়োগ করে যে টাকা হবে এর অর্ধেক টাকা হচ্ছে পলির। তাহলে অর্ধেক মানে কি, 2 দিয়ে ভাগ করা। আমরা লিখতে পারি পলির আছে 18,650 বিয়োগ হচ্ছে 1680 ভাগ 2 দিয়ে ভাগ করলে যেই টাকা হবে এই টাকা হচ্ছে পলির। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের ভিতরে যে বিয়োগটা
বিয়োগটা শেষ করব, এরপর 2 ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি এটা বিয়োগ করলে কত হয়? 16,970 টাকা। এরপর আমরা 2 দিয়ে ভাগ করব। এখন 2 ভাগ করলে কত আসবে? 8,485 টাকা। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, এটা পাবো যে 8,485 টাকা। আর এই টাকা হচ্ছে কার টাকা? পল্লীর টাকা। আর এখন যদি আমরা রাজনের টাকা বের করতে চাই, তাহলে যেহেতু রাজন অপেক্ষা পল্লীর 1680 টাকা কম ছিল, তাহলে আমরা বলতে পারি যে রাজনের টাকা থাকবে 1680 টাকা বেশি। কার থেকে? পল্লীর থেকে। পল্লীর যেই টাকা আছে এর চেয়ে রাজনের এত টাকা বেশি থাকবে। তাহলে আমরা বলতে পারি রাজনের আছে 8,485 যোগ হচ্ছে 1680 টাকা। তারপর আমরা এই যোগটা করলেই রাজনের টাকা পাবো। তাহলে যোগফলটা আমাদের কত আসবে? যে 10,165 টাকা। এটা হচ্ছে রাজনের টাকা। তাহলে আমরা বলতে পারি পল্লীর আছে এত টাকা এবং রাজনের আছে এত টাকা। আমরা লিখতে পারি পল্লীর আছে 8,485 টাকা এবং রাজনের আছে 10,165 টাকা। এরপর আমরা যদি পরবর্তী সমস্যাটি দেখি, 4 নং, বলা আছে আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। সে 60 টাকা দরে 2 কেজি করে আলু, 50 টাকা দরে 1 কেজি পটল ও 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো। তার কাছে কত টাকা রইল? তাহলে এখানে আবির 500 টাকা নিয়ে বাজারে গিয়েছিল। সে এই সবজির দোকান থেকে এই সবজিগুলো কিনলো এবং তারপরও সে আরো 220 টাকার মাছ কিনলো। তাহলে সে এই 500 টাকা থেকে এই সবগুলো খরচ করলো। এরপর তার কাছে আর কত টাকা রইল সেটি আমরা বের করব। যেহেতু এই সবগুলোই হচ্ছে খরচ আর তার ছিল 500 টাকা, তাহলে এই সবগুলো হিসাব করে আমরা এই 500 টাকা থেকে বিয়োগ করে দেখব যে তার কাছে কত টাকা রইল। তাহলে আমরা বলতে পারি আবিরের কাছে রইল, আমরা যদি এটি গাণিতিক বাক্যে আকারে লিখি, যে তার প্রথমে ছিল 500 টাকা, এই 500 টাকা থেকেই সবগুলো বিয়োগ হবে। এখন আমরা যদি হিসাব করি যে 2 কেজি আলু প্রতি কেজি হচ্ছে 60 টাকা দরে, আমরা লিখতে পারি 60 গুণ 2। তারপর এর সাথে আরো কি কিনলো? 50 টাকা দরে 1 কেজি পটল। তাহলে 1 কেজি পটলের দাম হবে 50 গুণ 1 এবং 55 টাকা দরে 1 কেজি বেগুন। 1 কেজি বেগুনের দাম হবে 55 গুণ 1। তো এইগুলো সবজির দোকানে সে কিনলো। এগুলো আমরা প্রথম ব্র্যাকেটে ভিতরে রাখবো, যেহেতু এগুলো প্রথমে আমরা কাজ করব। এরপর আরো সে কিনলো কি? 220 টাকার মাছ। তারপরে যোগ করব মাছের দামটা, যেহেতু সে এইগুলোই হচ্ছে বাজার করলো। তারপর এই সবগুলো হিসাব করার পরে কার থেকে আমরা জানি বিয়োগ করব? 500 টাকা থেকে, যেহেতু আবির প্রথমে 500 টাকা নিয়ে বাজারে গিয়েছিল এবং 500 টাকা থেকেই সে এই সবগুলো খরচ করলো। তাহলে আমরা এখন এটা কিভাবে করব? পরবর্তী লাইনটা আমরা হচ্ছে প্রথম ব্র্যাকেটের ভিতরে, যেহেতু এই গুণের কাজ আগে, গুণের কাজগুলো আমরা আগে করব। তাহলে আমরা লিখতে পারি অন্য সবগুলো একই রকম থাকবে, শুধুমাত্র প্রথম ব্র্যাকেটের ভিতরে গুণের কাজ হবে। তাহলে পরবর্তী লাইনটা আমরা লিখতে পারি 500 বিয়োগ হচ্ছে আমরা 60 আর 2 যদি গুণ করি 120 যোগ 50 আর 1 যদি গুণ করি 50 এবং 55 আর 1 যদি গুণ করি 55 এবং যোগগুলো আমরা লিখব, যেহেতু শুধুমাত্র আমরা গুণের কাজ করেছি। তারপরে যোগ 220। এরপর আমরা কি করব? এরপর হচ্ছে প্রথম ব্র্যাকেটের ভিতরে শুধু আমরা যোগের কাজ করব। তাহলে আমরা লিখতে পারি 500 বিয়োগ দিয়ে তারপরে এগুলো যোগ করব। আমি আশা করি সকলেই যোগটা পারো, এই জন্য আমি আর যোগ দেখালাম না। তাহলে যোগফলটা নামিয়ে দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি? 500 বিয়োগ এগুলো যোগ করলে কত হয়? 225 টাকা। এবং আরো আছে আমাদের কি? 220 আমরা এরকম লিখে দ্বিতীয় ব্র্যাকেট আমরা দেব। তারপর আমরা কি কাজ করব? দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে শুধু যোগটা করব, এটা ঠিক থাকবে।
তাহলে আমরা লিখবো যে 500 বিয়োগ তারপরে এটার যোগফলটা আমরা নামাবো। কত হয়? 500 বিয়োগ 445। এখন 500 থেকে যদি 445 আমরা বিয়োগ করি তাহলে কত পাবো? 55। তো আমরা বলতে পারি যে আবিরের কাছে কত টাকা রইলো? 55 টাকা। তো আমরা এইভাবে লিখবো, আবিরের কাছে রইলো 55 টাকা। তো এভাবে আমরা এই সমস্যাটির সমাধান করব।